হ্যালো স্টুডেন্ট, তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে 5th সেমিস্টারের ছাত্রছাত্রী আছো এবং তোমাদের রাষ্ট্রবিজ্ঞান সাবজেক্টটা পাস কোর্সে ডিএসসি A1 পেপার আছে, তোমাদের জন্য আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আজকের ক্লাসে তোমাদের দুটি গুরুত্বপূর্ণ 10 নম্বরের প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব। প্রথম প্রশ্ন হচ্ছে, আমলাতন্ত্র সম্পর্কে ম্যাক্স ওয়েবারের ধারণার ওপর একটি সমালোচনামূলক টিকা লেখো। অ্যান্সারটা দেখবে, ম্যাক্স ওয়েবার আমলাতন্ত্রের আদর্শ বা বিশুদ্ধ রূপ প্রতিষ্ঠায় সচেষ্ট ছিলেন। ওয়েবার আমলাতন্ত্রের নিম্নলিখিত বৈশিষ্ট্য উল্লেখ করেছেন। 1 নম্বর হচ্ছে কোমোচ্চ স্তর। আমলাতন্ত্রের একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হলো কোমোচ্চ স্তর। কোমোচ্চ স্তরের বৈশিষ্ট্য হলো অধস্তন কর্মচারীগণ ঊর্ধ্বতন কর্মচারীর নির্দেশ অনুযায়ী কাজ করবে। কর্মচারীরা তাদের নিজ নিজ পদমর্যাদা অনুযায়ী বিভিন্ন পদে আসীন হন। তারপরে বলা হচ্ছে অনমনীয় সাংগঠনিক কাঠামো। আমলাতন্ত্রের আরেকটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হলো অনমনীয় সাংগঠনিক কাঠামো। সরকারের সকল কাজকর্ম শ্রেণীবিভাগের নিয়মনীতি অনুসারে বিভিন্নভাবে বিভক্ত থাকে। 3 নম্বর পয়েন্ট হচ্ছে নিয়োগ ও পদোন্নতি। সরকারি কর্মচারীরা প্রতিযোগিতামূলক পরীক্ষার মাধ্যমে নিযুক্ত করা হয়। তারপরে কি বলা হচ্ছে দেখো, তাদের বেতন ভাতা চাকরির অন্যান্য শর্তাদি চুক্তির দ্বারা নির্ধারিত ও নিয়ন্ত্রিত হয়। অভিজ্ঞতা দক্ষতা কার্যকালের ভিত্তিতে সরকারি কর্মচারীদের পদোন্নতি হয়ে থাকে। পরের পয়েন্ট হচ্ছে দায়িত্ব সুনির্দিষ্ট। আমলাতন্ত্রে ঊর্ধ্বতন অধস্তন নির্বিশেষে সকল পদাধিকারীরা দায়িত্ব সুনির্দিষ্ট। কোনো কর্মচারী কর্তব্য ও কৃতকর্মের মধ্যে কোনো রকম সংশয় সন্দেহ থাকে, তাই আমলাদের মধ্যে দায়িত্বশীলতা প্রশ্রয় পায় না। এখানে দায়িত্বহীনতা প্রশ্রয় পায় না। পরের পয়েন্ট হচ্ছে শৃঙ্খলা পরায়ণতা। আমলাতন্ত্রের অন্যতম গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হলো শৃঙ্খলা পরায়ণতা। সরকারি নীতিকে বাস্তবে কার্যকর করার জন্য শৃঙ্খলা বোধ অপরিহার্য। শৃঙ্খলা না থাকলে সরকারি কাজকর্মে গাফিলতি দেখা দেবে। পরের পয়েন্ট হচ্ছে কর্ম পরিচালনা। নির্দিষ্ট রুটিন মাফিক আমলাতন্ত্রের কাজকর্ম পরিচালিত। শাসন কার্য পরিচালনার ক্ষেত্রে কোনো রকম অস্পষ্টতা থাকে না। পরের পয়েন্ট হচ্ছে লিখিত নিয়মকানুন। আমলাতন্ত্রে প্রশাসনিক কাঠামোতে যাবতীয় আদেশ নির্দেশ নিয়মকানুন সবই লিখিত আকারে থাকে। তারপর বলা হচ্ছে, তবে ওয়েবারের এই আদর্শ মডেলের সমালোচনাও রয়েছে। অনেক সমালোচক মনে করেন যে আমলাতন্ত্র কর্মচারীদের মধ্যে সীমাবদ্ধতা তৈরি করে, যার ফলে সৃজনশীলতার অভাব দেখা দেয়। নিয়মের কঠোরতা এবং প্রাতিষ্ঠানিক কাঠামোতে আবদ্ধ হওয়ায় আমলাতন্ত্রকে বেশ জটিল এবং সময় সাপেক্ষ করে তোলে, যা প্রশাসনিক বিলম্ব বা রেড টপিজম সৃষ্টি করে। এছাড়া আমলাতন্ত্রের মাধ্যমে ক্ষমতা কেন্দ্রীভূত হওয়ায় একটি গণতান্ত্রিক প্রক্রিয়া বাধা সৃষ্টি করতে পারে। কর্মকর্তারা তাদের ক্ষমতার মাধ্যমে সাধারণ জনগণের প্রয়োজনকে উপেক্ষা করতে পারেন এবং নিজেদের স্বার্থকেই অগ্রাধিকার দেন। তারপরে বলা হচ্ছে দেখো, সমালোচকদের মতে আধুনিককালে আমলাতান্ত্রিক ব্যবস্থায় নির্দিষ্ট নিয়মকানুনের পরিবর্তে ফলাফলের দিকে মনোযোগী হওয়ার প্রয়োজন। আর এই কাঠামোতে যদি দক্ষতা ও সৃজনশীলতার সুযোগ দেওয়া হয়, তবে এটি জনগণের প্রয়োজন মেটাতে কার্যকর হবে। এটা ছিল প্রথম প্রশ্নের উত্তর। এবার দ্বিতীয় প্রশ্নের উত্তরটা তোমরা দেখে নাও। এবার দ্বিতীয় যে প্রশ্নটা আছে দেখো, দ্বিতীয় প্রশ্নটা হচ্ছে সংক্ষেপে নীতি নির্ধারণের বিভিন্ন মডেল আলোচনা করো। এই প্রশ্নের উত্তরটা আলোচনা করব। তার আগে যে বিষয়টা বলার আছে, তোমাদের জন্য স্টাডি মেটেরিয়াল তৈরি করা হয়েছে। তোমরা যারা স্টাডি মেটেরিয়াল পারচেস করতে ইচ্ছুক আছো, এই নম্বরে যোগাযোগ করে স্টাডি মেটেরিয়াল পারচেস করতে পারো। 912300005218 এই নম্বরে তোমরা যোগাযোগ করে স্টাডি মেটেরিয়াল পারচেস করতে পারো। চলো এই প্রশ্নের উত্তরটা তোমরা দেখে নাও। জাতীয় উন্নয়নের লক্ষ্যে উদ্দেশ্য এবং কৌশল নির্ধারণের জন্য রাষ্ট্রের সরকারি কর্তৃপক্ষ কর্তৃক প্রণীত জনস্বার্থ সম্পর্কিত নীতিমালা সমূহকে সরকারি নীতি বা জননীতি বলা হয়। জননীতির উল্লেখযোগ্য মডেলগুলি হলো যুক্তিবাদী মডেল। 1 নম্বর হচ্ছে যুক্তিবাদী মডেল। এই মডেলের প্রবক্তা হলেন হারবার্ট সাইমন। এই মডেলের
মূল বক্তব্য হলো নীতি নির্ধারণের ব্যাপারে দক্ষতা ও মূল্যবোধের সমন্বয় ঘটানো হবে। বিভিন্ন পন্থা ও বিকল্প নীতির পরিপ্রেক্ষিতে সবথেকে যেটি বেশি যুক্তিসিদ্ধ তাকে গ্রহণ করতে হবে। তারপর দ্বিতীয় পয়েন্ট হচ্ছে প্রান্তিক বৃদ্ধির মডেল। এই মডেলের প্রবক্তা হলেন লিন ব্লডম। আর লিনড্রমের মতে নীতির রচয়িতারা সর্বদাই গৃহীত কার্যসূচি এবং বাজেট থেকে শুরু করে তার সঙ্গে নতুন কর্মসূচি ও নীতি যোগ করে। সরকারি প্রশাসনে যা হয় তা হলো প্রান্তিক বৃদ্ধি, অর্থাৎ কিছু কিছু সংশোধন করে অতীত কার্যাবলী চলতে থাকে। প্রান্তিক বৃদ্ধির ধারণা অনুসারে প্রশাসকরা ভবিষ্যৎ নীতি নির্ধারণে অতীত সিদ্ধান্তের ভিত্তিতে অগ্রসর হয়। পরের পয়েন্ট হচ্ছে দেখো ব্যবস্থা জ্ঞাপক মডেল। এই মডেলের প্রধান প্রবক্তা হলেন ডেভিড স্টোন। এই মডেলের মূল বক্তব্য হল জনপ্রশাসকগণ সমাজের নানা স্তর থেকে সংবাদ সংগ্রহ করে অথবা তা সংগ্রহের জন্য একটা পরিকাঠামো গড়ে তোলে। এই সমস্ত সংবাদ তথ্য জনপ্রশাসনের সর্বোচ্চ স্তরে উপনীত হলে প্রশাসকগণ নীতি প্রণয়নের তাগিদ অনুভব করে। কিন্তু সমস্ত প্রক্রিয়াটি খুব সহজ ও তাড়াতাড়ি সাধিত হয় না, কারণ চাহিদা উত্থাপিত হলে তা সমর্থনে অনেকে এগিয়ে আসেন এবং অনেকেই তার বিরোধিতা করেন। শেষ পর্যন্ত সরকার সমস্ত দিক বিবেচনা করে সীমিত নীতি প্রণয়নের কথা ভাবে। এবার আছে মূল্যায়ন। উপরিক্ত কোনো একটি মডেল অন্যান্য সমস্ত মডেলের চেয়ে উন্নত বা সর্বাপেক্ষা উপযোগী বলে চিহ্নিত করা যায় না, কারণ একজন জনপ্রশাসনবিদ একটি মডেলের কাঠামো তৈরি করে গেছেন এবং মডেলগুলির দিকে তাকালে দেখতে পাবে যে কোনো মডেলকেই অবাস্তব ও অপ্রাসঙ্গিক বলে মনে হয় না। এই ছিল তোমাদের দুটি গুরুত্বপূর্ণ 10 নম্বরের প্রশ্নের উত্তর।